ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। ডাব্লিউবিপিতে এমনিতে তোমাদের অনেকগুলো সাবজেক্ট থেকেই প্রশ্ন আসে, কিন্তু আমি যেহেতু ইতিহাস নিয়েই তোমাদের পড়াই, তাই ডাব্লিউবিপিতে ইতিহাস থেকে যে সকল প্রশ্ন এসেছিল বিগত বছরে সেগুলোই আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে রয়েছে যে 2025 সালে, তাহলে 2025 সালে যে প্রশ্নগুলো করা হয়েছিল ইতিহাস থেকে সেগুলো দেখা যায়। প্রথম প্রশ্ন হচ্ছে যে শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ব বেদ অনুবাদ করে? তাহলে এটার অ্যান্সার হবে দারাশিকো। তাহলে দারাশিকো তিনি ছিলেন শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় ছেলে, এবং তিনি অথর্ববেদ ছাড়াও তিনি উপনিষদ, ভগবত গীতা এগুলো তিনি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। নেক্সট প্রশ্নে আমরা যাব যে আবুল ফজলের যেটা আকবর নামা। তাহলে আবুল ফজল তিনি আকবর নামা লিখেছিলেন। তাহলে এটা কোন ভাষায় লেখা হয়েছিল? তাহলে এটা লেখা হয়েছিল ফার্সি ভাষায়। আর এটা কত খ্রিস্টাব্দে লেখা হয়েছিল? এটা হয়েছে 1600 থেকে 1605 খ্রিস্টাব্দ। সেই সময় দেখা গেছিল যে এই যে আবুল ফজল তিনি আকবর নামা লিখেছিলেন। এবং এ প্রসঙ্গে আরো কয়েকটা জিনিস আমাদের জানা দরকার, যে এটা মূলত 3টি খণ্ডে রয়েছে। প্রথম যে দুটো খণ্ড আছে, আর যেটা 3 নম্বর খণ্ডটাকে বলা হয় আইনে আকবরী। প্রথম খণ্ডে আমরা তৈমুর বংশের ইতিহাস দেখতে পাই, এছাড়া বাবর এবং হুমায়ুনের রাজত্বকাল দেখতে পাই। দ্বিতীয় খণ্ডে আমরা আকবরের শাসনকালে 46 বছর পর্যন্ত বিস্তারিত বিবরণ আমরা পাই। আর যেটা তৃতীয় যে খণ্ডটা রয়েছে সেটার নাম হচ্ছে আইনি আকবরী। তাহলে সেটার নাম হচ্ছে আইনি আকবরী। তাহলে আইনি আকবরী যে গ্রন্থটা রয়েছে আইনি আকবরী, তো এটা হচ্ছে আকবর নামার 3য় খণ্ড। এখানে মূলত আমরা আকবরের প্রশাসনিক ব্যবস্থা, সেনাবাহিনী, রাজস্ব, সাম্রাজ্যের ভৌগোলিক অবস্থা এগুলো সম্পর্কে জানতে পারি। এরপরে আমরা 3 নম্বর প্রশ্ন দেখব যে নিচের কোন বাদ্যযন্ত্রটি ওস্তাদ আলী আকবর খানের সাথে সম্পর্কিত? তাহলে এটার অ্যান্সার হবে সরোদ। তো সরোদ বলে যে বাদ্যযন্ত্রটা ছিল, এটার জন্য ওস্তাদ আলী আকবর খাঁ তিনি বিখ্যাত, এবং এটার জন্যই তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ এই পুরস্কারগুলোতে তাকে সম্মানিত করা হয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে যে কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? এটার অ্যান্সার হবে 1896 খ্রিস্টাব্দে। তাহলে 1896 খ্রিস্টাব্দে কলকাতা যেটা কংগ্রেসের যেটা অধিবেশন হয়েছিল কলকাতা, তাহলে কলকাতা যেটা কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দে মাতরম গানটি গেয়েছিল। এবং বন্দে মাতরম যে স্লোগানটি, এটা রাজনৈতিক স্লোগান হিসাবে বন্দে মাতরম প্রথম ব্যবহার করা হয়েছিল 7ই আগস্ট 1905 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন আমরা দেখব যে আমাদের জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত কত? এটার অ্যান্সার হবে যে 2:3। তাহলে 2:3 এটা হবে অ্যান্সার, এবং এটা কে এঁকেছে? এটাকে এঁকেছে পিঙ্গালি ভেঙ্কেয়া। এবং এখানে আমরা মূলত 3টা রং দেখতে পাই। একটা দেখতে পাই গেরুয়া, একটা হচ্ছে সাদা, আর একটা হচ্ছে সবুজ। তাহলে আরেকটা হচ্ছে সাদা, আর একটা হচ্ছে সবুজ। তো যেটা হচ্ছে গেরুয়া হচ্ছে ত্যাগ, সাহস, আত্মত্যাগের প্রতীক। সাদা হচ্ছে শান্তি, সত্য, পবিত্রতার প্রতীক। এবং সবুজ রংটা এটা হচ্ছে বিশ্বাস, প্রগতি, উর্বরতা এবং প্রকৃতির প্রতীক। অর্থাৎ প্রত্যেকটা রঙের এক একটা মানে আছে। আর দেখবে যে চক্রটা আছে সেটাতে 24টা দাগ দেওয়া আছে, কেমন? পরের প্রশ্ন আমরা দেখব যে নিচের কোন বিদ্রোহটি সিধু কানুর সাথে সম্পর্কিত? তাহলে এটা হবে সাঁওতাল বিদ্রোহ। এবং সাঁওতাল বিদ্রোহটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন আমরা 2025 সালের প্রশ্ন লিখলাম। এরপরে আমরা 2021 সালে যেটা ডাব্লিউবিপি তে হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল? এটার অ্যান্সার হবে পশ্চিমবঙ্গে এটা হচ্ছে শ্রীরামপুর হুগলি। তাহলে শ্রীরামপুর হুগলি, এখানে দেখা গেছিল দিনেমার বা ড্যানিশ যারা ছিল তাদের উপনিবেশ ছিল। পরের প্রশ্ন আমরা দেখব যে মহাবিদ্রোহ সময় দেখা গেছিল যে এক একটা জায়গা ভিত্তিক এক একজনা নেতৃত্ব দিয়েছিল। তো এটাই হচ্ছে যেটার প্রশ্ন, যে 1857 খ্রিস্টাব্দে যেটা মহাবিদ্রোহ হয়েছিল সেখানে কানপুরে যে বিদ্রোহীদের নেতা, মানে কানপুরে কে নেতৃত্ব দিয়েছেন? এটার অ্যান্সার হবে নানা সাহেব। তাহলে নানা সাহেব তিনি কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া যদি বলা হয় দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি দিয়েছিলেন দিল্লিতে। আর রানী লক্ষ্মীবাই তিনি দিয়েছিলেন ঝাঁসিতে। এটা তো তোমরা সকলেই জানো, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। এবং যেটা আরেকটা হচ্ছে যে বেগম হজরত মহল তিনি মূলত ছিলেন লখনৌ থেকে। তিনি করেছিলেন লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তো এটা যদি বলি অ্যান্সার, তাহলে এটা হবে নানা সাহেব। এর পরের প্রশ্ন দেখব যে
কোন মুঘল সম্রাট দিন-ই ইলাহি ধর্ম প্রচলন করে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আকবর। আকবর তিনি দিন-ই ইলাহি প্রচলন করেছিলেন। তো এটাতে প্রত্যেকটা ধর্মের সারাংশ দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা ধর্মে কিছু না কিছু গুরুত্ব রয়েছে, সমস্ত সারাংশ নিয়ে দিন-ই ইলাহিটা প্রচলন করেছিল। এবং এই যদি বলা হয় যে এই যে ধর্মটা, এটা কে গ্রহণ করেছিল, এটা ছিল বীরবল, আকবরের নবরত্নর মধ্যে। তাহলে এটা হচ্ছে বীরবল। তাহলে বীরবল তিনি দেখা গেছিল দিন-ই ইলাহি এই ধর্মটা গ্রহণ করেছিল। এবং এটা কত সালে প্রবর্তন করেছিল? এটা হচ্ছে 1582 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন আমরা দেখব যে অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? তিনি ছিলেন মগধের। তাহলে মগধ যেটা ছিল হর্ষঙ্ক বংশ, সেখানকার শাসক ছিলেন অজাতশত্রু। এবং অজাতশত্রু তিনি গৌতম বুদ্ধ, মহাবীর তাদের সমসাময়িক ছিল। এবং অজাতশত্রুর রাজত্বে যখন 8 বছর, তখন দেখা যায় গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ ঘটে। এখন আমরা নেক্সট প্রশ্ন দেখব যে বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? এটা বলা হয় রাজা রামমোহন রায়কে। তাহলে রাজা রামমোহন রায়, তাকে বলা হয় বাংলার রেনেসাঁস বা নবজাগরণের জনক। এছাড়া মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, এই যে রাজা, এটা হচ্ছে একটা উপাধি, মানে রাজা রামমোহন রায়ের এই যে রাজা, এটা হচ্ছে উপাধি। এই উপাধিটা কে দিয়েছিল? এটা দিয়েছিল দ্বিতীয় আকবর। তাহলে দ্বিতীয় আকবর দেখা গেছিল যে এই রাজা যে উপাধিটা আছে সেটা তিনি দিয়েছিলেন। এর পরের প্রশ্ন দেখব যে কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? নিকাশি মানে হচ্ছে ড্রেনেজ সিস্টেম। মানে ধরো কোথাও হয়তো জল জমে গেল বা কোথাও হয়তো বৃষ্টি হলো, তাহলে জলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে খুব সহজে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে পাস করে দেওয়া হতো। এটা হচ্ছে নিকাশি ব্যবস্থা। তো এটা আমরা সিন্ধু সভ্যতার মানুষদের দেখেছি যে খুবই উন্নত মানের ছিল। বর্তমানেও দেখবে অনেক জায়গায় রাস্তাটা ঠিক রকম থাকে না, জল জমে যায় বেশি বৃষ্টি হলে। তাহলে সেই সময়ের কথা ভাবো যে সিন্ধু সভ্যতা যেটা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা, সেখানে প্রথম আমরা নিকাশি ব্যবস্থা দেখেছিলাম। এর পরের প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? তাহলে এটা হচ্ছে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। তাহলে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান গৃহীত হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এটা কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। এবং এই যে সংবিধানটা, এটা তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছর ধরে রাখো। তো এই সংবিধানটা গৃহীত হয়েছিল এবং কিছুদিন আগে আমাদের 26শে জানুয়ারি আমরা উদযাপন করলাম। এরপরে দেখব নেক্সট প্রশ্ন হচ্ছে যে ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? তাহলে এটার অ্যান্সার হবে বেলগাঁও। তাহলে বেলগাঁও যে জায়গাটা আছে, সেখানে দেখা গেছিল যে মহাত্মা গান্ধী তিনি দেখা গেছিল সভাপতিত্ব দিয়েছিলেন। এবং এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা 1924 খ্রিস্টাব্দে এটা দেখা গেছিল। এবং যেটা যদি বলো যে বেলগাঁও এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। এবং এটা কংগ্রেসের যেটা অধিবেশন হয়েছিল সেটা হচ্ছে 39তম অধিবেশনে আমরা দেখতে পাই যে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন এবং তিনি একবারই করেছিলেন। এর পরের প্রশ্ন হচ্ছে যে বৌদ্ধ ধর্মের গ্রন্থ হচ্ছে ত্রিপিটক, এটা কোন ভাষায় লেখা? তাহলে এটা আমরা সবাই জানি যেটা হচ্ছে পালি ভাষায় লেখা। তো পালি ভাষায় এই যে ত্রি মানে কি 3, আর পিটক মানে হচ্ছে পালি ভাষায় এটার মানে হচ্ছে ঝুড়ি। অর্থাৎ গৌতম বুদ্ধ ত্রি বলতে এখানে বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক রয়েছে। এবং পিটক এটা পালি ভাষায়, এটার মানে হচ্ছে ঝুড়ি। তো যা মূলত আমরা যদি দেখি যে 3টা পিটকে, যেমন বিনয় পিটকে আমরা সন্ন্যাসীদের নিয়ম শৃঙ্খলা আচরণ এই সকল দেখতে পাই। সূত্র পিটকে আমরা বুদ্ধির উপদেশ, শিক্ষা, নৈতিকতা, ধ্যান এসব দেখতে পাই। দেখবে যেগুলো জাতক স্টোরি, যেগুলো মোরালিটি ডেভেলপ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেগুলো আমরা সূত্র পিটক থেকে পাই। আর যেটা হচ্ছে অভিধর্ম পিটক, সেটা তৃতীয় বৌদ্ধ সংগঠিত হয়েছিল এবং এটাতে বৌদ্ধ ধর্মের যেটা দার্শনিক মতাদর্শ সেটা আমরা পাই। নেক্সট প্রশ্ন হচ্ছে যে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? এটার অ্যান্সার হবে লোথাল। তাহলে লোথাল এটা কোথায় রয়েছে? এটা রয়েছে গুজরাটে। এবং এই যে বন্দরটা ছিল এটা পোড়ার দিয়ে তৈরি হয়েছিল। এছাড়া যদি আরো সুতকোটরা, এটা যদি দেখো, এটা হচ্ছে গুজরাটে। এবং এখানে আমরা মানে ঘোড়ার হাড়ের অবশেষ পেয়েছি। কেউ বলে যে এটা ঘোড়ার হাড় নয়, আবার অনেকে বলে যে এখানে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া ধুলাভিরা যেটা রয়েছে, ধুলাভিরা এটা গুজরাটে রয়েছে। এবং এখানে দেখা গেছে যে মূলত সিন্ধু সভ্যতায় নগরটা 2 ভাগে ভাগ ছিল। একটা ছিল উঁচু নগর যেটাকে বলা হতো সিটাডেল, আর একটা ছিল নিচু নগর। তো এই যে ধুলাভিরা, এটা একমাত্র স্থান পাওয়া গেছে যেখানে 3 ভাগে ভাগ আছে পুরো মানে প্রত্নস্থলটা। একটা হচ্ছে নগর দুর্গ বা সিটাডেল, একটা হচ্ছে মধ্য শহর, আর একটা হচ্ছে নিম্ন শহর। এছাড়া যদি কালীবঙ্গান দেখো, তো কালীবঙ্গান এটা কিন্তু রাজস্থানে অবস্থিত। এবং এটার মানে হচ্ছে যেটা পোড়া চুড়ি আমরা এখান থেকে পেয়েছি। এবং কালীবঙ্গান এই যে শব্দটা রয়েছে, এটার মানে হচ্ছে কালো চুড়ি। এবং এখানে প্রথম আমরা লাগনে দেওয়া জমি সেটা দেখতে পাই। পরের প্রশ্ন হচ্ছে যে উইংস অফ ফায়ার এটা কে লিখেছে? এটা কার আত্মজীবনী? তাহলে এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি উইংস অফ ফায়ার এটা করে, মানে এটা তার আত্মজীবনী। নেক্সট প্রশ্ন দেখবো যে
কংগ্রেসে কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি আনুষ্ঠানিকভাবে অঙ্গীকার হয়েছিল? এটা হয়েছিল লাহোরের অধিবেশন। এখানে 1930 আছে, কিন্তু এটা 1929 হবে। মানে 1929-এ ডিসেম্বর মাসে দেখা গেছিল কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত নিয়েছিল। এবং এটা কে নিয়েছিল? এটা নিয়েছিল জওহরলাল নেহেরু। এবং সেটার উপলক্ষে দেখা যাচ্ছে যে 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে সেদিন কিন্তু ভারত কিন্তু স্বাধীন ছিল না, পরাধীন ভারতেই সেদিন কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ভারতের স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করেছিল। বিভিন্ন জায়গায় সারা মানে ভারতের বিভিন্ন জায়গায় দেখা গেছিল যে স্বাধীনতার উৎসব পালন করা হয়েছিল। সেই দিন থেকে 26শে জানুয়ারি 1930 সাল থেকে দেখা যাচ্ছে যে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত দেখা যায় যে 26শে জানুয়ারি এটাই কিন্তু মানে পরাধীন ভারতের স্বাধীনতা দিবস পালন করা হতো। কিন্তু পরে তো 15ই আগস্ট জানো যে ভারত স্বাধীন হলো। তো যেহেতু 26শে জানুয়ারি যেহেতু একটা গুরুত্ব ছিল, 26শে জানুয়ারি যেহেতু পরাধীন ভারতের স্বাধীনতা দিবস হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু পরবর্তীকালে যখন ভারত মানে স্বাধীন হলো 15ই আগস্ট, কিন্তু তখন দেখা গেল 26শে জানুয়ারির যেহেতু এত গুরুত্ব রয়েছে, তখন 26শে জানুয়ারি দেখা গেল যে সংবিধানটা কার্যকর করা হলো এবং ভারত প্রজাতন্ত্র দেশ হিসেবে পরিণত হলো। মানে প্রজাতান্ত্রিক দেশ হচ্ছে ভারত, এবং এই দিনেই সংবিধানটা কার্যকর হলো। এরপরের প্রশ্ন আমরা দেখব যে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? এটা হবে সংস্কৃত। সংস্কৃত ভাষা এই সময় আমরা বিভিন্ন ধরনের লিপি দেখতে পাই, শিলালিপি দেখতে পাই, নথি দেখতে পাই, যেখানে সংস্কৃত ভাষাটা ব্যবহার করা হতো। আর যেটা হচ্ছে প্রাকৃত, প্রাকৃত মানে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। ধরো কোনো একটা জায়গায় আঞ্চলিক ভাষা থাকে, যেমন পালি হতে পারে, ঠিক সেরকম। তো এটা হচ্ছে প্রাকৃত ভাষা। তো এটা যদি এটার অ্যান্সার হচ্ছে কি সংস্কৃত। এরপরে আমরা 2020-তে যে প্রশ্নগুলো এসেছিল ডাব্লিউবিতে সেটা দেখবো। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছে? আমরা দেখলাম বেলগাঁওতে। পরের প্রশ্ন হচ্ছে যে কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করে? এটা আমরা সবাই দেখলাম সিন্ধু সভ্যতা। এখানে দেখবে মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে সব থেকে প্রাচীন, তারপরে হচ্ছে মিশরীয়, আর সিন্ধু সভ্যতাটা হচ্ছে সমসাময়িক, চৈনিক সভ্যতাটা হচ্ছে তারপরে। আর প্রত্যেকটা সভ্যতাই ছিল নদী কেন্দ্রিক, মানে নদীকে কেন্দ্র করে হয়েছিল, নদী কেন্দ্রিক সভ্যতা। আর এবার এটা দেখলাম যে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। পরের প্রশ্ন হচ্ছে যে জাতীয় প্ল্যানিং কমিশন এটা কত সালে গঠিত হয়? তাহলে এটার অ্যান্সার হবে যে জাতীয় কমিশন যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 1950-এ হয়েছিল। তাহলে 1950 খ্রিস্টাব্দে 15ই মার্চ, 1950-এ 15ই মার্চ দেখা গেছিল যে প্ল্যানিং কমিশনটা গঠিত হয়েছিল। এবং এটা কেন হয়েছিল? ভারতের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য। এবং এই কমিশনের আন্ডারে দেখা গেছিল যে 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, মানে 5 বছর করে করে এক একটা জিনিসের উপর গুরুত্ব দেওয়া হতো। আর এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা আমরা কোথা থেকে নিয়েছি? এটা ভারতের সংবিধানে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দেখবে এটা আমরা রাশিয়ার কাছ থেকে নিয়েছি। এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা মানে বিলুপ্ত হলো, এবং তারপর নীতি আয়োগ এটা হলো। এর পরের প্রশ্ন হচ্ছে যে বৌদ্ধ ধর্মে যেটা ত্রিপিটক কোন লিপিতে লেখা? এটা আমরা দেখলাম পালি ভাষাতে লেখা। পরের প্রশ্ন হচ্ছে যে 1857 খ্রিস্টাব্দে কানপুরে, এটা আমরা দেখলাম নানা সাহেব। সিন্ধু সভ্যতার বন্দর লোথাল। ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের অঙ্গীকার, এটা হবে লাহোর 1929। উইংস অফ ফায়ার, দেখো এগুলো আগে সালে এসেছিল আর এগুলোই রিপিট হচ্ছে। উইংস অফ ফায়ার এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের। তাহলে এটা হবে, এটার অ্যান্সার হবে ডক্টর এপিজে আব্দুল কালাম। মানে বিগত বছরের প্রশ্নগুলোই রিপিট হচ্ছে। এরপর রয়েছে যে কোন সম্রাট দিনে ইলাহি? এটা হচ্ছে আকবর। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হয়েছিল? এটা হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। তাহলে 1936 খ্রিস্টাব্দে এপ্রিলে হয়েছিল লখনৌতে। এবং এটা কে করেছিল? এটা ছিল স্বামী সহজানন্দ সরস্বতী, তিনি এর প্রথম সভাপতিত্ব করেছিলেন। এবং এটার উদ্দেশ্য ছিল জমিদারি প্রথা বিলোপ করা এবং কৃষকদের অধিকার রক্ষার দাবিতে এই সভাটা প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ প্রত্যেকটা সবার এক একটা গুরুত্ব থাকে। এরপরের প্রশ্ন দেখবো যে অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? এটা আমরা জানি মগধ। কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? যেহেতু তোমরা ভবিষ্যতে পুলিশ হবে এবং ভারতের যেটা আইন শৃঙ্খলার দায়িত্ব তোমরা পালন করবে, তাই আমাদের প্রত্যেকের এই প্রশ্নটার অ্যান্সার জানা উচিত। এটা হচ্ছে 1লা সেপ্টেম্বর। 1লা সেপ্টেম্বর এটা 2020 সালে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ দিবসটা ঘোষণা করেন, এবং প্রত্যেক বছর দেখা যায় এই দিন পুলিশ দিবস হিসেবে পালিত হয়। এবং এটা কেন করেছিল? যে কোভিড পরিস্থিতি পুলিশ বাহিনীর সম্মান, প্রশংসা এবং আত্মত্যাগের স্বীকৃতি দেওয়ার জন্য। এর পরের প্রশ্ন হচ্ছে 14 নাম্বার, যে কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? এটা কত সালে হয়েছিল? এটা ছিল 26শে নভেম্বর 1949, আর কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950-এ। এরপরে রয়েছে যে কলমকারী চিত্র শৈলী কোন রাজ্যের উৎপত্তি, মানে কোন রাজ্যে আমরা এই শৈলীটা দেখতে পেয়েছিলাম? তাহলে এটা অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। এই যে কলমকারী, এটা কি হয়? মূলত যেটা শুষ্ক বাঁশে, মানে সরু বাঁশটাই সেটাই কলম, মানে সেটাকে কলম হিসেবে ব্যবহার করে কাপড়ের ওপর প্রাকৃতিক রং দিয়ে কি হয়? হাতে আঁকা হয়।
কি আঁকা হয়? এটা বিভিন্ন হিন্দু পৌরাণিক কাহিনী, যেমন রামায়ণ ধরো, মহাভারত, ভাগবত, এই দৃশ্যগুলো তুলে ধরা হয়। এটা হচ্ছে কলমকারী। মানে হিস্ট্রির মধ্যে আর্ট আর্কিটেকচারও পড়ে, আবার হিস্ট্রির মধ্যে যেটা অর্থনৈতিক, যেটা ইকোনমিক হিস্ট্রি সেটাও পড়ে, রাজনৈতিক ইতিহাসও পড়ে, সোশ্যাল হিস্ট্রিও পড়ে। এরপরে আমরা দেখবো 2019 সালে ডাব্লিউবিপিতে যে কোশ্চেনটা প্রথম হচ্ছে যে কাইজার ই হিন্দ কাকে বলা হয়? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। আর এই যে কাইজার হিন্দ, এটার মানে হচ্ছে ভারতের সম্রাট। এটার মানে হচ্ছে ভারতের সম্রাট। এই রয়ের বিন্দুগুলো আসছে না, তাহলে ভারতের সম্রাট এটার মানে। এবং এটা কে দিয়েছিল? এটা ব্রিটিশরা দিয়েছিল 1915 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীকে। তাহলে 1915 খ্রিস্টাব্দে দেখা গেছিল যে ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে দিয়েছিল কি জন্য? কারণ দক্ষিণ আফ্রিকায় যখন আহত ব্রিটিশ সৈন্যদের চিকিৎসা সেবার জন্য দেখা যায় তাকে উপাধিটা দেয়। এবং 1919 খ্রিস্টাব্দে আমরা জানি যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়, এবং এর প্রতিবাদে দেখা যাচ্ছে যে গান্ধীজি তিনি এই যে কাইজারি হিন্দ উপাধিটা আছে সেটা বর্জন করেছিল। এর পরের প্রশ্ন হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? এটা কত সালে হয়েছিল? এটা হয়েছে 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। তাহলে 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল দেখা যাচ্ছে যে এটা হয়। এবং পয়লা বৈশাখ বাংলাতে যদি দেখো, এবং এটা জালিয়ানওয়ালাবাগ এটা কোথায় রয়েছে? পাঞ্জাবের অমৃতসরে। এরপর আছে ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি এটা কে প্রতিষ্ঠা করেছিল? এটা হবে আকবর। এবং এটা করেছিল কত? 1571 খ্রিস্টাব্দে। তাহলে 1571 খ্রিস্টাব্দে দেখা গেছিল ফতেপুর সিক্রি নির্মাণ করেছিল আকবর। এবং এই যে ফতেপুর সিক্রি, এটার মানে হচ্ছে বিজয়ের শহর। এরপরে আছে যে ভারতের সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর হৃদয় এবং আত্মা বলেছেন? এটা হবে 32 নাম্বার যেটা ধারা ভার্টিক্যাল, সেটাকে বলা হয়। কারণ এটাতেই মানে বলা হয়েছে যে নাগরিকদের মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা দেয়। এটা এই ধারাতে বলা হয়েছে। এরপরে হচ্ছে যে 1946 খ্রিস্টাব্দে দেখা যায় যে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? এটা অ্যান্সার হবে লর্ড প্যাথিক লরেন্স। তাহলে লর্ড প্যাথিক লরেন্স তিনি দেখা যাচ্ছে যে 1946 খ্রিস্টাব্দে যেটা ক্যাবিনেট মিশনের প্রথম পদাধিকারী তিনি ছিলেন। এরপরে আমরা নেক্সট প্রশ্ন দেখব। কোন মোগল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? তাহলে এটার অ্যান্সার হবে ঔরঙ্গজেব। এবার কেন বলা হতো? প্রথমত জিন্দা পীর এই শব্দটার মানে হচ্ছে কি? জীবন্ত সাধু। এটার মানে হচ্ছে জীবন্ত সাধু। এবং তিনি অন্তত ধার্মিক ছিলেন, সহজ সরলভাবে জীবনযাপন করতেন এবং জাগতিক ভোগবিলাসিতা থেকে নিজেকে দূরিয়ে রাখতেন, যার জন্য তাকে জিন্দা পীর বলা হতো। সে সময় দেখা যেত যে মুদ্রাতে কলমা লেখা থাকতো। এবার ওইটা কি হতো? সবাই ধরো যে কোনো সময় যে কোনো হাতে মুদ্রাটাকে নিত, তাহলে সেটা কি হতো? ধরো তাদের মানে তাহলে কি হতো? সেটার অপমান করা হতো, যার জন্য তিনি কলমাটাকে মানে না লেখার মানে আদেশ দিয়েছিলেন, যাতে না লেখা হয়। এর পরের প্রশ্নে আমরা দেখবো আরেকটা বলি যে ঔরঙ্গজেব তিনি কিন্তু জীবনের বেশিরভাগ সময়টা দক্ষিণ ভারতেই কাটিয়েছেন। এরপরে রয়েছে এবং দক্ষিণ ভারতেই তিনি মানে মারা যান। এবার আছে সতীদাহ প্রথা কে রদ করেন? তাহলে সতীদাহ প্রথা কে রদ করেন? এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং তিনি 1829 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে রাজা রামমোহন রায় মানে এই বিষয়ে তাকে সহযোগিতা করেছিল। এর পরের প্রশ্ন হচ্ছে যে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি এটা কে প্রতিষ্ঠা করেছে? এটা করেছে গোপাল কৃষ্ণ গোখলে। এবং এটা কোথায় করেছে? এটা করেছে পুনেতে। পুনে কোথায় রয়েছে? পুনে রয়েছে মহারাষ্ট্রে। তাহলে পুনে মহারাষ্ট্র। এবং এটা কত সালে করেছিল? 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে 1905, তাহলে 1905 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে তিনি সোসাইটির প্রতিষ্ঠা করেন। এবং এই সোসাইটির কাজ ছিল মূলত যারা ধরো জাতীয়তাবাদী ছিল কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হতো, এছাড়া শিক্ষা, স্বাস্থ্য সেবা এটার প্রসারে কাজ করা হতো। আবার যারা দরিদ্র ছিল, পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য এই সোসাইটি কাজ করতো। এর পরের প্রশ্ন হচ্ছে যে কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই সর্দার নামে পরিচিত হয়? সর্দার মানে হচ্ছে নেতা। তাহলে এটা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ, যেটা আমরা গুজরাটে দেখেছিলাম। এবং বারদৌলি যারা মানে নারী ছিল তারা দেখা গেছিল বল্লভভাই প্যাটেলকে সর্দার বল্লভভাই মানে সর্দার বলতো। তো ওখান থেকেই আসে উপাধিটা। মানে সেখানে কি করেছিল? ব্রিটিশরা উচ্চ হারে কর করেছিল, এবার সেটার বিরোধিতা করার জন্য দেখা গেল বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। তো সেখানে দেখা গেল সেখানকার মেয়েরাই মূলত দিয়েছিল ভারতের লোহা মানব বল্লভভাই প্যাটেলকে এই উপাধিটি। এর পরের প্রশ্ন আছে যে কে প্রথম ভারতে জাতীয় আয় নির্ধারণ মানে করেছিলেন? এটা হবে দাদাভাই নৌরোজি। তাহলে দাদাভাই নৌরোজি তিনি এটা করেছিলেন। এবং দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এবং তার যে গ্রন্থ সেটা হচ্ছে প্রভাটি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন আমরা দেখব যে মনসবদারি প্রথা কে প্রচলন করে? তাহলে এটা প্রথমত হচ্ছে মনসবদারি মানে হচ্ছে পদমর্যাদা, মানে যেমন ধরো র্যাঙ্ক যেমন ঠিক সেরকম পদমর্যাদা। তো এটা করেছিল কে? সম্রাট আকবর তিনি করেছিলেন। এবং এটা 1571 খ্রিস্টাব্দে করেছিল। 1571 খ্রিস্টাব্দে এটা করেছিল। এবং এখানে কর্মচারীদের র্যাঙ্কিং এর ব্যাপারটা ছিল, এখানে পদমর্যাদা যেটা। এখানে কি করা হতো? বেসামরিক এবং সামরিক দায়িত্ব এখানে দেওয়া হতো। এর সাথে একটা শব্দ রয়েছে, একটা হচ্ছে এক
আসপা, আসপা, আর একটা হচ্ছে দো আসপা। এই যে দুটো শব্দ রয়েছে, এটার মানে হচ্ছে এটা এটা প্রবর্তন করেছিল, মানে মনসুখদেবের সাথে জড়িত, এটা জাহাঙ্গীর করেছিল, আকবরের পুত্র। এক আসপা মানে হচ্ছে ধরো একজন অশ্বরাহী তার একটা ঘোড়া আছে, আর দু আসপা মানে হচ্ছে ধরো একটা অশ্বরাহী, একজন অশ্বরাহী যার দুটো ঘোড়া রয়েছে। এরপর আমরা 2018 সালে ডাব্লিউবিপিতে যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তাহলে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। তিনি গুপ্ত বংশের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন, এবং এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ তিনি এই ভাষায় তাকে আখ্যায়িত করেছিলেন, এবং তার অসাধারণ সামরিক বিজয়, সাম্রাজ্যের বিস্তার এবং সুদক্ষ রণকৌশলের জন্যই তিনি ভারতের নেপোলিয়ান হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ, যেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, গঠন করা হয়েছিল? মানে এটার কাজ ছিল ভারতের সংবিধানটা রচনা করা। তাহলে এটা কার ইয়েতে হয়েছিল? এটা হয়েছিল 1946 খ্রিস্টাব্দে হয়েছিল। 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনের পরিকল্পনায় এটা হয়েছিল। এবং এই গণপরিষদের যদি বলা হয় অস্থায়ী সভাপতি কে ছিল, সেটা হচ্ছে সুচিতানন্দ সিনহা। আর যদি বলা হয় স্থায়ী সভাপতি কে ছিল, সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন হচ্ছে যে সম্রাট আকবর কোন জায়গাকে বিজয়ের স্মরণ রাখার জন্য বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল? এটা বুলন্দ দরওয়াজা, এটার মানে হচ্ছে ডোর অফ ভিক্টরি। ডোর অফ ভিক্টরি, ডোর অফ ভিক্টরি। তো এটা কোন জায়গায় করেছিল? এটা মূলত গুজরাট। তাহলে গুজরাটে দেখা গেছিল যে গুজরাট যখন জয় করা হলো, তারপরে দেখা গেছিল যে ফতেপুর সিক্রিতে দেখা গেছিল বুলন্দ দরওয়াজাটা বানানো হয়েছিল, এবং এটা সম্রাট আকবর করেছিল 1573 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে দীনবন্ধু মিত্রে যেটা নীলদর্পণ নাটক, নীলদর্পণ এটা মূলত নীল চাষিদের উপর, যেটা নীলকর সাহেবরা যেটা অত্যাচার করতো, সেটার বিরুদ্ধে নীলদর্পণটা লেখা হয়েছিল। এটা দীনবন্ধু মিত্র লিখেছিল, এবং এটা 1860 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। ঢাকাতে এটা প্রথম প্রকাশিত হয়েছিল, মানে ঢাকাতে এটা করা হয়েছিল, লেখা হয়েছিল। তো এই যে ধরো দীনবন্ধু মিত্রে যেটা নীলদর্পণ, এখানে বলছে ইংরেজিতে কে অনুবাদ করে, সেটা হবে মাইকেল মধুসূদন দত্ত। তিনি এটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এখন আমরা দেখব পরের প্রশ্ন যে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল। তাহলে পাল বংশ মূলত যেটা হচ্ছে, একটা হবে বাংলা আর একটা হচ্ছে বিহার। তাহলে যেহেতু অপশনে বিহার দেওয়া আছে, তাহলে বাংলা, মানে বাংলা বলতে এখন ধরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এগুলো, আর বিহার, এখানে দেখা গেছিল পাল বংশ প্রতিষ্ঠা করেছিল গোপাল। গোপাল তিনি পাল বংশর প্রতিষ্ঠাতা ছিলেন, এবং এটা দেখা গেছিল যে 750 খ্রিস্টাব্দে এই বংশের মানে যেটা শাসন সেটা শুরু হয়েছিল, এবং গোপাল ছিল প্রথম জনগণ দ্বারা নির্বাচিত শাসক। এরপরে আমরা দেখব যে হুতুম পেঁচার নকশায় যে ছদ্মনামটা, এটা কে ব্যবহার করেছে? এটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। তাহলে কালীপ্রসন্ন সিংহ তিনি এই ছদ্মনামটা ব্যবহার করেছিল। এটা মূলত 19 শতকে ব্যবহার করেছিল, মানে 19 শতকে সে সময় কলকাতা যেটা সমাজ, সেখানে যে বাপুজি কালচার, সেটা ব্যঙ্গভাবে এই সাহিত্যে তিনি তুলে ধরেছেন। জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? এটা হবে পিঙ্গালি ভেঙ্কিয়া। পিঙ্গালি ভেঙ্কিয়া তিনি ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন, এবং এটা 1947 খ্রিস্টাব্দে দেখা যায় 22শে জুলাই এটা গণপরিষদে গৃহীত হয়েছিল। জুলাই এটা দেখা গেছিল গণপরিষদে এই নকশাটা জাতীয় পতাকা হিসাবে গৃহীত হয়। পরের প্রশ্ন হচ্ছে যে বাংলায় প্রথম মুদ্রণখানা এটা কোথায় স্থাপিত হয়েছিল? এটা হবে হুগলিতে। তাহলে হুগলিতে দেখা গেছিল যে 1778 খ্রিস্টাব্দে মিস্টার অ্যান্ড্রুজ তিনি এটা স্থাপনা করেছিলেন। তাহলে তার নাম ছিল মিস্টার অ্যান্ড্রুজ। অ্যান্ড্রুজ তিনি এটা স্থাপন করেছিলেন, এবং এই যে ছাপাখানাটা রয়েছে, এখানে প্রথম যেটা হ্যালহেড তার লেখা বাংলা ব্যাকরণ, আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা মানে প্রকাশিত হয়েছিল। এটা বাংলা একটা ব্যাকরণ গ্রন্থ ছিল। পরের প্রশ্ন দেখব যে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এটা করেছিলেন সূর্য সেন। তাহলে মাস্টার দা সূর্য সেন, এটা 1930 খ্রিস্টাব্দে দেখা গেছিল, 1930 খ্রিস্টাব্দে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন দেখব যে মেডিকেল কলেজ কলকাতায় কত সালে প্রতিষ্ঠা হয়েছে? তাহলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল মেডিকেল কলেজ 1935 খ্রিস্টাব্দে। তাহলে 1935 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি দেখা যায় যে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং এখানে মূলত লর্ড উইলিয়াম বেন্টিং তিনি এটা প্রতিষ্ঠা করেছিল। দেশীয় আধুনিক পাশ্চাত্য চিকিৎসার উদ্দেশ্যে এটা তৈরি হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে যে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? তাহলে আত্মীয় সভার প্রতিষ্ঠা ছিলেন রাজা রামমোহন রায়, এবং এটা 1815-তে হয়েছিল কলকাতায়। এবং এই সভার উদ্দেশ্য ছিল যে একেশ্বর পাদের প্রচার, মানে ঈশ্বর এক, কুসংস্কার এবং অন্ধবিশ্বাস দূর করা, এছাড়া সামাজিক এবং ধর্মীয় সংস্কার সাধন।
পরের প্রশ্ন হচ্ছে যে দিল্লির প্রাচীন নাম কি ছিল? এটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ এবং এটা আমরা উল্লেখ পাই মহাভারতে। পরের প্রশ্ন হচ্ছে যে কে 1905 খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিল? এটার অ্যান্সার হবে পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস তিনি মূলত 1905 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে এটা প্রতিষ্ঠা করেছিল। তো এটার পিছনে একটা ইতিহাস রয়েছে যে বিপিন চন্দ্র পাল তিনি বক্তৃতার দ্বারা অনুপ্রাণিত হয়ে পুলিন বিহারী দাস দেখা গেছিল 80 জন যুবকদেরকে নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল এবং এটার উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ শাসন উচ্ছেদ ও স্বাধীনতা অর্জন করা। পরের প্রশ্ন আমরা দেখব যে কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন? তাহলে এটার অ্যান্সার হবে 1941 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি। এটা তিনি কলকাতার নিজ ভবন সেখান থেকে তিনি পালিয়েছিলেন। তো প্রথমে তিনি জার্মানি গেছিলেন, যেটা বার্লিন, এবং সেখান থেকে পরে তিনি জাপানে গেছিলেন। ব্রিটিশদের অধীন থেকে ভারতকে মুক্ত করার জন্য তিনি সৈন্যদল গঠন করেছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে যে অজন্তা যেটা গুহা চিত্র এটা কার সময় হয়েছিল? এটা গুপ্ত বংশের রাজত্বকালে হয়েছিল। তাহলে গুপ্ত বংশ এছাড়া বাকাটক এরা মূলত বাকাটক শাসন মূলত দাক্ষিণাত্যে ছিল। তো সেখানে এটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বলে একটা জায়গা আছে, সেখানে রয়েছে অজন্তার গুহা। এখানে মোট 30টি গুহা রয়েছে, 30টি গুহা, যার মধ্যে 5টা হচ্ছে চৈত্য মানে হচ্ছে যেখানে উপাসনা করা হতো, মানে যেখানে ধরো ধ্যান করা হতো, মেডিটেশন করা হতো, এটাকে বলা হয় চৈত্য। আর 25টা ছিল বিহার মানে হচ্ছে ধরো যেখানে তারা থাকতো, তাহলে যেখানে তারা থাকতো সেটাকে বলা হয় বিহার। তাহলে 25টা ছিল বিহার আর 5টা ছিল চৈত্র। মোট 30টা গুহা দেখতে পাওয়া যায় এবং এখানে এটা পুরোটাই বৌদ্ধ ধর্ম সম্বন্ধীয় ছিল। এছাড়া দেখবে ইলোরাতে আমরা হিন্দু, বৌদ্ধ, জৈন 3টা ধর্মেরই আমরা বিভিন্ন ধরনের সম্বন্ধে দেখতে পাই। পরের প্রশ্ন হচ্ছে যে 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহের নেতা এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এই প্রশ্নটা আগের বছর এসেছে। এরপরে হচ্ছে 2016 সালে যেটা ওয়েস্ট বেঙ্গল যেটা এসেছিল সেটা আমরা এখন দেখব। একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসন অধিষ্ঠিত মানে আসীন হয়েছিলেন, এটা হবে সুলতান রাজিয়া। তাহলে সুলতান রাজিয়া তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা এবং তিনি মূলত 1900 না, এটা হবে তিনি মোট 5 বছর শাসন মানে কার্যটা তিনি করেছিলেন এবং এটা হচ্ছে 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে শাসন করেছিলেন এবং তিনি ছিলেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের একমাত্র শাসিকা। পরের প্রশ্ন দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে কোন ছদ্মনাম ব্যবহার করতেন? এটা হবে ভানুসিংহ। মানে রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া ভানুসিংহ ছাড়া আরো অনেক তিনি ছদ্মনাম ব্যবহার করতেন, কিন্তু সবথেকে জনপ্রিয় ছিল ভানুসিংহ ঠাকুর, এটা ছিল তার ছদ্মনাম এবং তিনি ব্রজবুলি ভাষায় কবিতা লেখার সময় মূলত এটা ব্যবহার করতো। তাহলে তিনি মানে হচ্ছে বজ্রবুলি, তাহলে বজ্রবুলি এটাতে যখন এই ভাষায় যখন তিনি কবিতা লিখতেন তখন তিনি ভানুসিংহ এই মানে ছদ্মনামটা ব্যবহার করতেন। পরের প্রশ্ন হচ্ছে যে কে শেরি পাঞ্জাব নামে পরিচিত? এটা হচ্ছে এখানে রয়েছে লালা রাজপথ রায়। তাহলে লালা রাজপথ রায় তাকে বলা হতো শেরি পাঞ্জাব। এছাড়া আরেকজন আছে সেটা হচ্ছে রঞ্জিত সিং। তাহলে রঞ্জিত সিং তাকেও কিন্তু বলা হতো তাকেও কিন্তু বলা হতো শেরি পাঞ্জাব। তাহলে লালা রাজপথ রায় এবং রঞ্জিত সিং, মূলত রঞ্জিত সিং এর বীরত্বের জন্য তাকে শেরি পাঞ্জাব বলা হতো। আর লালা রাজপথ রায়কে শেরি পাঞ্জাব তো বলা হতোই, এছাড়া পাঞ্জাবের কেশরীও বলা হতো। আর শেরি পাঞ্জাব মানে হচ্ছে পাঞ্জাবের সিংহ। পরের প্রশ্ন দেখবো আমরা যে 2015 কলকাতার হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হচ্ছে রাজা রামমোহন রায়। তাহলে রাজা রামমোহন রায় ছাড়াও কিন্তু আরো অনেকজনের নাম রয়েছে, যেমন ধরো ডেভিড হেয়ার রয়েছে, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায়। এছাড়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এডওয়ার্ড হাইড, তিনি হাইড ইস্ট, তার উদ্যোগে দেখা গেছিল যে হিন্দু কলেজ এটা প্রতিষ্ঠা হয়েছিল মূলত 1817 খ্রিস্টাব্দে এবং বর্তমানে এটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যেটা দেখছো সেটাই হচ্ছে কিন্তু হিন্দু কলেজ। পরের প্রশ্ন হচ্ছে যে কলকাতায় মেট্রো রেল কত সালে মানে এটা হয়েছিল? এটা হবে 1984 খ্রিস্টাব্দে। তাহলে 1984 খ্রিস্টাব্দে দেখা গেছিল যে 28 অক্টোবর মূলত এটা হয়েছিল এবং সেদিন কলকাতার এসপ্ল্যানেড থেকে ভবানীপুর মানে যেটা হচ্ছে নেতাজি ভবন পর্যন্ত প্রথম মেট্রো চালিত হয়েছিল এবং এটা ভারতের প্রথম রেল মানে পাতাল রেল ছিল। এর পরের প্রশ্নে আমরা দেখব যে নিম্নলিখিত কোন মহাপুরুষের জন্মদিন ন্যাশনাল ইউথ ডে পালিত হয়? এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং এটা কততে পালিত হয়? এটা হচ্ছে 12ই জানুয়ারি। তাহলে 12ই জানুয়ারিতে দেখা যাচ্ছে যে 12ই জানুয়ারি সেদিন হচ্ছে মূলত ন্যাশনাল যেটা ইউথ ডে সেটা হয়েছিল। তিনি মূলত যুব শক্তির উত্থান এবং স্বামীজি যেটা আদর্শ প্রচারের জন্য দেখা যায় যে 1984 খ্রিস্টাব্দ ভারত সরকার ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় এবং 1985 খ্রিস্টাব্দ থেকে এটা প্রত্যেক বছরেই আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ন্যাশনাল ইউথ ডে উদযাপন করে থাকি।
পরের প্রশ্ন হচ্ছে যে লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছে, এটা হবে সরোজিনী নাইডু। মানে যখন ধরো লবণ সত্যাগ্রহ আন্দোলন হলো, তারপর গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর দেখা গেছিল যে সরোজিনী নাইডু সেখানে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি জেলেও পর্যন্ত তিনি গিয়েছিলেন। এছাড়া তার সাথে মানে মহাত্মা গান্ধীর সাথে আরো অন্যান্য জনেরা নেতৃত্ব দিয়েছিলেন, যার মধ্যে রয়েছে আবাস দেবজি, বল্লভভাই প্যাটেল। এটা লবণ যে সত্যাগ্রহটা, এটা মূলত সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত হয়েছিল 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ। পরের প্রশ্ন হচ্ছে যে রামানুজ একজন বিশ্ববিখ্যাত, তিনি ছিলেন গণিতজ্ঞ এবং তিনি মূলত 32 বছর পর্যন্তই তিনি মানে তার আয়ু ছিল। খুবই স্বল্প সময়ের মধ্যে তিনি গণিতের তার যে অবদান তিনি রেখে গেছেন এবং তার জন্মদিন উপলক্ষে 22শে ডিসেম্বর, তাহলে 22শে ডিসেম্বর ভারতের জাতীয় গণিত দিবস হিসাবে পালন করা হয়। এবারে আমরা 2013 সালের প্রশ্ন দেখব এবং এটাই আমার মানে এই তোমাদের ক্লাসের শেষ প্রশ্নপত্র। আমি এই 2013 পর্যন্তই আলোচনা আমি করেছি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন, এটা ডান্ডিতে। তাহলে এটা ডান্ডি অভিযান হয়েছিল, যেখানে লবণ আইন ভঙ্গ করা হয়েছিল এবং এটাতে বোঝানো হয়েছিল যে দেশবাসীকে ব্রিটিশদের তৈরি আইন অমান্য করার ডাক দিয়েছিল। মানে লবণটা যে কেউই বানাতে পারতো, সমুদ্রের ফেনাটাকে শুকিয়ে লবণ তৈরি হতো। তো সেটা তো পর্যন্ত দেখা গেছিল যে মানে ব্রিটিশদের তৈরি লবণেই মানে খেতে হবে, মানে কেউ কোনো ভারতীয় সেটা বানাতে পারবে না, সেই অধিকারটা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল। তাহলে সেক্ষেত্রে মানে যেহেতু ধরো সাধারণ মানুষের মানে নুনটা খুবই নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তার জন্য সেটা তৈরি করা হয়েছিল এবং করে ব্রিটিশদের যেটা আইনটাকে সেটাকে ভঙ্গ করা হয়েছিল, ওই জন্যই নাম হয়েছিল আইন অমান্য, অর্থাৎ ব্রিটিশ সরকারের দেওয়া আইন আমরা মানব না। পরের প্রশ্ন হচ্ছে যে বারদৌলি সত্যাগ্রহ নেতা, এটা বল্লভভাই প্যাটেল। এটা দেখো অনেকবার এসেছে এই প্রশ্নটা, বল্লভভাই প্যাটেল, অর্থাৎ এক একটা প্রশ্ন দেখা যাচ্ছে অনেকবারই রিপিট হয়েছে। 1943-এ যেটা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এটার আত্মপ্রকাশ কোথায় হয়েছিল? এটার অ্যান্সার হবে সিঙ্গুরে। তো জাপান কর্তৃক বন্দী ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে মূলত এই ন্যাশনাল আর্মিটা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এটা 1942-এ মানে 1942 খ্রিস্টাব্দে দেখা যায় যে রাসবিহারী ঘোষ, তাহলে তাহলে হচ্ছে রাসবিহারী বসু, রাসবিহারী বসু তিনি দেখা যায় যে 1942 খ্রিস্টাব্দে সিঙ্গুরে দেখা গেছিল ন্যাশনাল আর্মিটা প্রতিষ্ঠা করেছিল এবং এটা 1943 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে হস্তান্তর করেছিল। তো এটাই হচ্ছে আজকের প্রশ্নের শেষ। তো এরপরে আমরা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রশ্নপত্র আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।